হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কর্নেল কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার গল্প পাঠ শুনতে পছন্দ করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে খরষ্টি লিপিতে রক্তের দ্বিতীয় পর্ব। সোমদেব থিয়েটার নিয়ে কথা বলছিলেন। আমি ব্যালকনিতে গিয়ে দিন শেষের নদী দেখছিলাম। কর্নেল বলেন, এই সময়টাতে নাকি প্রকৃতিতে একটা আশ্চর্য সন্ধিকাল, প্রকৃতি জুড়ে একটা সাড়া পড়ে যায়। আমি অবশ্য তেমনি কিছু দেখতে পাচ্ছিলাম না। পাখিগুলো কেন যেন খুব ঝগড়াঝাটি করছিল। নদীর বাঁকে এক জেলে তার নৌকা থেকে শেষবার জাল ফেলে গুটিয়ে নিল। নৌকোটা ক্রমশ কালো হয়ে উঠছিল। ওপারের গাছপালার ওপর নীলাভ কুয়াশার স্তর জমে উঠল। বাদিকে পোর্টিকোর সামনে ঘাসের ওপর একটি ছোট্ট মেয়ে আপন মনে স্কিপিং করছিল। শান্তিদেবের মেয়েই হবে। মুখের পাশে একটা ঝকমকে উজ্জ্বলতা। বাবার গায়ের রং তো শ্যামবর্ণ, মায়ের রং পেয়েছে হয়তো। ঘরের ভেতর তখন স্যামুয়েল বেকেট, ইউনেস্কো, ইউজিন ও নীল ব্রেক্ট হুল্লোড় করছেন। ব্রেকড ইজ অল রাইট। আমিও ককেশিয়ান চক সার্কেল করেছিলাম বুহো নাম দিয়ে। মাই কনসেপশন ইজ কোয়াইট ডিফারেন্ট কর্নেল সাহেব। সমাজ চেতনা বা সমাজ বদলানোর হাতিয়ার টাতিয়ার ওসবে আমি বিশ্বাস করি না। ফোক ড্রামা লোকশিক্ষার বাহন ছিল কখন, যখন কিনা ওরাল ট্র্যাডিশনের যুগ। এখন লোকের শেখার অসংখ্য সোর্স আছে। ফোক ফর্ম আমি প্রয়োগ করি, কখনো প্রসিনিয়াম থিয়েটারের অ্যাপ্রোচও ভেঙে ফেলি, কিন্তু শেষ কথা রস, এন্টারটেনমেন্ট। ওই যে গল্প আছে না, যাত্রার আসরে রাম সেজে সীতার জন্য কান্নাকাটি করে টোরে বাড়ি ফিরে দরজা খুলতে দেরি হওয়ার জন্য বউকে হারামজাদি বলে এক লাথি। এইসব কথাবার্তার পর সোমদেব উঠে আলো জ্বেলে দিলেন। কাঠের সিঁড়িতে একটু শব্দ শুনিনি, অথচ কেউ ঘরে ঢুকল। চোখ জলে দেখে রবি ঠাকুরের ক্ষুদিত পাষাণ গল্পের সেই মহিলা, একেবারে টানা দুটি চোখে কি এক বিহ্বলতা। খোঁপা যেমন তেমন করে বাঁধা, পরনে ফিকে নীল হালকা ডোরাকাটা শাড়ি। কর্নেলকে নমস্কার করলেন, নাকি করল বলবো। মেয়েদের বয়স আমি কিছুতেই আঁচ করতে পারি না, তবে 25-এর বেশি হওয়া অসম্ভব। কর্নেল বললেন, বসুন। আমার নাম রমা, আপনি নাম ধরে ডাকবেন এবং তুমি বলবেন। সোমদেব হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আপনার মেয়ের বয়সী। আমি সময় মতো বিয়ে করলে আমার মেয়েও এই বয়সের হতো। বৌমা, তুমি বসে কথা বলো। কর্নেল সোমদেবের দিকে তাকিয়ে আসতে বললেন, যদি কিছু মনে না করেন, আমি একটু নিরিবিলি কথা বলতে চাই। সোমদেব ব্যস্তভাবে বললেন, অবশ্যই। রমা বললেন, দুলালদাকে আমি একটু বাইরে পাঠিয়েছি, আপনি টিঙ্কুকে একটু বকে দিন তো গিয়ে। ডাকলাম, এলো না, শিশিরে ঠান্ডা বাদিয়ে বসবে। সোমবাবু ছড়ি হাতে বেরিয়ে গেলেন। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। রমা একটু হাসবার চেষ্টা করে বললেন, জানি আপনাদের দুজনই আমার পরিচিত। কর্নেল ভুরু কুচকে বললেন, কি করে? দুর্গাপুরে থাকার সময় আমি দৈনিক সত্যসেবক পড়তাম, এখানে এসে কাগজ পড়ার অভ্যেস চলে গেছে। কর্নেল হাসলেন। জয়ন্ত, তোমার একজন পাঠিকার দর্শক পেলে, চলে এসো এখানে। রমা একটু ইতস্তত করে বললেন, আমার কিছু কথা আছে, 1 মিনিট, সিঁড়ির নিচের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। রমা বেরিয়ে তেমনি নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। কর্নেলের দিকে তাকালাম, দেখলাম বৃদ্ধ রহস্যবেদী টাকে হাত বুলোচ্ছেন, চোখ বন্ধ। এ ঘরটার সঙ্গে দোতলার কোনো ঘরের সম্পর্ক নেই। দক্ষিণে ছোট্ট ব্যালকনি, পশ্চিমে দুটো বড় জানলার নিচে সেই জংলি ফুলবাগান।
উত্তরে দরজার পর কাঠের সিঁড়ি এবং পূব দিকটায় নিরেট দেওয়াল। সেদিকেই বাড়ির দরজা বা জানলা আছে কিনা কে জানে। রমা এসে উত্তরের দরজাটাও বন্ধ করে একটা চেয়ারে বসলেন। ঘরের দুধারে দুটো সিঙ্গেল খাট, একটায় আমি বসলাম। কর্নেল চোখ খুলে বললেন, তুমি গত রাত্রে কমলেশ আর নন্দকে বাগানের দিকে যেতে দেখেছিলে? রমা চাপা স্বরে বললেন, হ্যাঁ, তবে শুধু গত রাতে নয়, দশমীর রাতেও দেখেছিলাম। ওদের কাকেও জিজ্ঞেস করনি সে সম্পর্কে? নন্দকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল জামাইবাবু নদীর ধারে বেড়াতে যাচ্ছিলেন, আমিও গেলাম। ওদিকে একটা দরজা আছে, নদীর ধারে যাওয়া যায়, বাঁধানো একটা ঘাট আছে। রমা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, গত রাতে টিঙ্কুর বাবা বাড়ি ফিরল না, খবরও পাঠায়নি, তাই ঘরবার করছিলাম, তো জানলা খুলে দেখি দুজনে বাগানের দিকে যাচ্ছে। আমি ভাবলাম খিড়কি দিয়ে নদীর ঘাটে বেড়াতে যাচ্ছে। তোমার শ্বশুরমশাইয়ের কোনো সাড়া পাচ্ছিলে? না, কদিন থেকে ওকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিই, উনি ঘুমিয়ে পড়েন। কমলেশ তো ওর পাশের ঘরে শোয়। হ্যাঁ, বাবা মশাইয়ের ঘর থেকে ওর ঘরে যাওয়া যায়। আমার ননদ বেঁচে থাকার সময় ওরা দোতলায় থাকতো। শেষের দিকে ঝগড়াঝাটিতে অতিষ্ঠ হয়ে জামাইবাবু নিচের এই ঘরে এসে শুতো। সেই সময় ব্রোঞ্জের শিল চুরি যায়? হ্যাঁ, বাবা বলেছেন সিল চুরি যাওয়ার কথা। আমি ও ঘরে তেমন কিছু দেখিনি। কিছু মনে করো না, তোমার এডুকেশন? পলিটিক্যাল সায়েন্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছিলাম, হঠাৎ বাবা মারা গেলেন। তারপর একটার পর একটা বিপদ। মামাবাবু দুর্গাপুরে ইঞ্জিনিয়ার, বিয়ে লাগিয়ে দিলেন। গত রাত্রে তুমি কমলেশ আর নন্দকে বাগানে যেতে দেখেছিলে, তখন কটা বাজে? ঘড়ি দেখিনি, তবে 11টা হবে। রমা গলার স্বর আরও নামিয়ে বললেন, পুলিশকে যেটা বলিনি আপনাকে বলছি। আমার ঘুম আসছিল না। টিঙ্কুর বাবা ফিরলে ফটকের ওদিকে হর্ন বাজবে, তখন নন্দ যদি ঘুমিয়ে পড়ে ফটককে খুলবে ভেবে জেগেছিলাম। তারপর লোডশেডিং হয়ে গেল। হ্যারিকেন জেলে দম কমিয়ে জানলার কাছে গেলাম। বাইরে পরিষ্কার জ্যোৎস্না। হঠাৎ দেখি জামাইবাবু পালিয়ে আসার মতো ছুটে আসছে। তারপর ওর ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। গিয়ে খোঁজ নিলে না কেন? রমা চুপচাপ কিছুক্ষণ আঙুল খুঁটে মুখ তুললেন, ছোট্ট শ্বাস ছেড়ে বললেন, তখন জামাইবাবু যে পালিয়ে আসার মতো ছুটে আসছে সেটা কিন্তু তত মনে হয়নি, মানে গুরুত্ব দিইনি। হয়তো তাড়াতাড়ি ফিরছেন, তবু একবার মনে হয়েছিল বেশ জোরেই আসছেন। ব্যাপারটা যেন একটু অস্বাভাবিকও। কিন্তু ভোরে নন্দের সাড়া না পেয়ে ওর ঘরে গিয়ে দেখি দরজা বাইরে থেকে আটকানো, ভেতরে সে নেই। খাটিয়ার বিছানা গুছোনো। তখন ভাবলাম বাথরুম করতে বেরিয়েছে। 7টা বাজলো, তখনও পাত্তা নেই ওর। টিঙ্কুর জেঠুকে চা দিতে গিয়ে কথাটা বললাম, উনি গ্রাহ্য করলেন না। বাবা মশাইকে চা দিয়ে এলাম, দেখলাম আজ একটু যেন স্বাভাবিক হাবভাব। জামাইবাবুর দরজায় টোকা দিলাম। বাবা মশাই বললেন, ঘুমোক, ওকে ডিস্টার্ব করো না। 7:30টায় টিঙ্কুর বাবা এলো, বলল কি সব ধান টান পেকেছে, চোরের উপদ্রব। আমার ধারণা। রমা হঠাৎ চুপ করলে কর্নেল বললেন, বলো। ড্রাঙ্ক হয়ে পড়েছিল। রমা একটু ফুঁসে উঠলেন। ওই দুলালকে দেখছেন, সেও ওই একই দলের লোক। সেও গতরাত্রে বাড়ি ফেরেনি। নন্দর বডি কখন দেখতে পেলে তোমরা? লক্ষ্মী নামে একটা মেয়ে এসে সারাদিন কাজ করে, সন্ধ্যের আগেই বাড়ি চলে যায়। ও আসে সকাল 8টা নাগাদ। আজ ফটকে ঢুকেই নাকি বাগানের দিকে তাকিয়েছিল। আসলে ওর ব্যাপারটা বুঝি। আমার ননদ সুইসাইড করার পর থেকে ওর চোখ সব সময় বাগানের দিকে থাকে, সন্ধ্যের আগেই কেটে পড়ে। বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড সুপারস্টিশন ওদের।
কতদিন বানিয়ে বলেছে আমাকে আম গাছটার তলায় নাকি দিন দুপুরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আজও ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু লক্ষ্মী কান্নাকাটি করে বলতে লাগলো। টিঙ্কু জ্যাঠা বললেন, দেখাই যাক না, অমন করে বলছে যখন। সোমদেববাবু গিয়ে দেখতে পেলেন? হ্যাঁ, টিঙ্কুর বাবাও দৌড়ে এলো। আমি দূর থেকে একটু দেখেই চলে এলাম। উফ! রমা শিউরে ওঠার ভঙ্গি করলেন। কর্নেল বললেন, তখন কমলেশ কোথায় ছিল? ঘরে ছিল না। আমরা অবশ্য কেউই লক্ষ্য করিনি। পুলিশ এসে বডি নিয়ে গেল, তখনও ওকে দেখিনি। দুলালদা এসে বলল বাজারে একটা স্টেশনারি দোকানে বসে আছে। ঘন্টা দুই পরে আবার পুলিশ এলো। তখন শুনলাম ডাক্তার পিঠে ইঞ্জেকশনের চিহ্ন দেখতে পেয়েছেন। পুলিশ হল ঘরে প্রত্যেককে আলাদা রেখে জেরা করলো। আমি জামাইবাবুর সঙ্গে নন্দের যাওয়ার কথাটা শুধু বললাম, ওর পালিয়ে আসার ব্যাপারটা বললাম না। রমা চোখে জল এসে গেল। মুখ নাবিয়ে বললেন, ওর জন্য আমার কষ্ট হতো, এখনো হচ্ছে। আমার ধারণা কমলেশ কখনো নন্দকে মার্ডার করেনি। তাছাড়া ও রোগী মানুষ, নন্দকে গাছের ডালে ঝোলানো ওর পক্ষে সম্ভব নয়। আমি বললাম, সঙ্গে লোকজন থাকতে পারে? রমা জোর দিয়ে বললেন, নন্দকে কেন মারবে জামাইবাবু? তাছাড়া আমি এখন শিওর আমার ননদকেও একইভাবে কেউ মেরে গাছে ঝুলিয়েছিল। এ একই লোকের কাজ। কর্নেল বললেন, সে কে হতে পারে? জানি না, আপনি খুঁজে বের করুন। আমি জানি আপনি তা পারবেন। পারমিতা ডেড বডি কে প্রথম দেখতে পেয়েছিল? জামাইবাবু। ও মাঝে মাঝে বাগানে গিয়ে চুপচাপ বসে থাকতো। নন্দকে কেন মারা হলো বলে তোমার ধারণা? একটু চুপ করে থেকে রমা খুব আস্তে বললেন, নন্দ হয়তো টের পেয়েছিল কে টিঙ্কুর পিসিকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে, তাই তার মুখ বন্ধ করা হলো। পারুকে কেন মারা হয়েছে? মানে তোমার কি ধারণা? আমি কথাটা ভেবেছি, কোনো উত্তর খুঁজে পাইনি। তবে তবে জামাইবাবু হয়তো জানে, না জানলেও ওর একটা আইডিয়া থাকতে পারে। কারণ পারুর মৃত্যুর পর একদিন কথায় কথায় আমাকে বলেছিলেন, পারু আর যাই করুক মরার ইচ্ছে ওর ছিল না, অথচ ওকে মরতে হলো। এটাই কি নিয়তি বৌদি? জামাইবাবু আমাকে বৌদি বলে। তুমি কি বলেছিলে ওকে? কি বলবো, আসলে তখন ওসব কথার আলাদা কোনো মানে তো খুঁজিনি, জাস্ট কথা। এখন মানে খুঁজে পাচ্ছি। পারুর মৃত্যুতে তোমার শ্বশুর মশাইয়ের কি রিয়াকশন হয়েছিল? প্রচণ্ড শক পেয়েছিলেন, চুপচাপ বসে থাকতেন। সেই প্রথম পাগলামির লক্ষণ শুরু হলো। আমার ধারণা সিল চুরি ওর ইমাজিনেশন। লোকাল ডাক্তার বলেছেন সিজোফ্রেনিয়া। তাই টিঙ্কুর জেঠু সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন। কর্নেল এতক্ষণে চুরুটের কেস থেকে একটা চুরুট বের করে ধরালেন। তারপর বললেন, আমি এখনো বুঝতে পারছি না কেন সাইকিয়াট্রিস্ট ডাক্তার ঘোষ সোমদেববাবুকে আমার কাছে পাঠালেন। আচ্ছা, তুমি কি জানো ডক্টর ঘোষ এখানকার লোক? শুনেছি। কর্নেল চোখ বুজে বললেন, পারুর অমতে কমলেশের সঙ্গে বিয়ে হয়েছিল, জানো কি? হুম। অমতের কোনো বিশেষ কারণ ছিল? রমা মুখ নামিয়ে আস্তে আস্তে বললেন, কাঞ্চন নামে একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল। ছেলেটাকে আমি বার দু তিন দেখেছি। মস্তানটাই বাজে ছেলে, হাফ এডুকেটেড। তবে ওর বাবার বড় বিজনেস আছে ট্রান্সপোর্টের। কলকাতার একটা মেয়েকেও এলোপ করে এনেছিল। পুলিশ কেস হয়েছিল, মিটে গেছে শুনেছি। মেয়েটি? এখন ওর বউ। কাঞ্চনের বাবা মেনে নিয়েছেন। তোমার শ্বশুরমশাই শিল হারানোর ব্যাপারে নাকি বলেন পারু সব জানে, তাকে ডাকো। হ্যাঁ, প্রায়ই বলেন। উনি বিশ্বাস করেন না পারু মারা গেছে। আমি বললাম, কিন্তু সোমদেববাবু বলছিলেন পারুর একটা নিজের হাতে লেখা সুইসাইডাল নোট পাওয়া গিয়েছিল। রমা আমার দিকে তাকালেন।
একটু পরে বললেন, সেই কথাটাই কর্নেল সাহেবকে গোপনে বলতে চাই। আমি পারুর হাতের লেখা চিনি, ও লেখা পারুর হাতে লেখার মতো, কিন্তু কিছুতেই পারুর নয়। কর্নেল বললেন, নয় বলছো? না, লোকাল পুলিশের ব্যাপার তো জানেন, তাড়াহুড়ো করে সব হাসাব করতে চায়। তুমি এ কথা কাকেও বলেছিলে? টিঙ্কুর বাবাকে বলেছিলাম, বিশ্বাস করেনি। আর কাকেও? না, টিঙ্কুর বাবা নিষেধ করেছিল, বাড়িতে অশান্তি শুরু হতো। চিঠিটা কোথায় আছে জানো? পুলিশ নিয়ে গিয়েছিল। পুলিশ পারুর লেখার সঙ্গে মিলিয়ে দেখেনি ওটা? জানি না। রমা উঠে দাঁড়ালেন। আপনি খুব কফির ভক্ত জানি, জয়ন্তবাবুর ফিচারে পড়েছি, কফি পাঠিয়ে দিই। কর্নেল হাসলেন। দিতে পারো তো। একটা কথা, এই যে তুমি নিচের দরজা বন্ধ করে আমার সঙ্গে কথা বললে, এত সতর্কতার কি বিশেষ কোনো কারণ আছে? দুলালদার খুব আড়ি পাতার অভ্যেস আছে। তাছাড়া আমি একটু ইতস্তত করে রমা খুব আস্তে বললেন, টিঙ্কুর জেঠু সম্পর্কে শিওর নই। মানে ওর হাব ভাব চাল চলন আমার কেমন অস্বাভাবিক লাগে। উনি থিয়েটারের লোক, কখন অভিনয় করছেন কখন করছেন না আমি বুঝতে পারি না। আর দুটো মাত্র প্রশ্ন করব তোমাকে। করুন না। তোমার স্বামী কোন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার ছিলেন? ইরিগেশন। হঠাৎ চাকরি ছেড়ে এখানে এসে চাষবাসে মেতে উঠলেন কেন জানো? বাবা মশাই চিঠি লিখে জানিয়েছিলেন টিঙ্কুর জেঠু দুলালদাকে দিয়ে চাষ করাচ্ছেন। বরগাদারের নাম বসানো ঠেকানো গেছে বটে, কিন্তু ওর সন্দেহ ভিতরে ভেতরে কিছু জমিও বেচে দিয়েছেন। এজমালি প্রপার্টি না কি বলে যেন, বন্টন হওয়ার আগে এভাবে কোনো শরিক নাকি আইনত জমি বেচতে পারে না। তাছাড়া মেজ ভাসুরেরও অংশ তো আছে, টিঙ্কুর বাবার কাছে শুনেছি। ওর ঠাকুরদার উইলে 30 একর লেখা আছে, সেটা ঠেকেছে 25 একরে। তবে ভাইদের মধ্যে বনিবনা আছে, টিঙ্কুর বাবার দাদার বিরুদ্ধে কিছু বলেনি। এই বাড়িটা তোমার শ্বশুরমশাইয়ের নামে দেওয়া আছে? রমা নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, যত গণ্ডগোল এই বাড়ি। বাবা মশাই নাকি মাস 3 আগে আমার ননদ আর জামাইবাবুর নামে এই বাড়ি উইল করে দিয়েছেন। সত্যি মিথ্যে জানি না, টিঙ্কুর বাবা কার কাছে শুনেছিল। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনো অশান্তি হয়নি। বাবা মশাইকে 2 ছেলেই এ নিয়ে চার্জ করেনি, করলে জানতে পারতাম। আপনি যেন দয়া করে ও ব্যাপারে আমার নাম করবেন না, তাহলে। কর্নেল হাত তুলে ঋষি সুলভ বরা ভয়ের ভঙ্গিতে বললেন, কফি। রমা চলে গেলেন। একটু পরে আমি বললাম, দ্য মিস্ট্রি ইজ সলভড বস। কর্নেল মিটি মিটি হেসে বললেন, কিভাবে? সোজা হিসেব। এত বড় একটা বাড়ি, চারদিকে বিশাল জায়গা, নির্ঘাত কয়েক লাখ টাকার সম্পত্তি। আজকাল মানুষের যা ব্যাপার স্যাপার, ভাই বোন রক্তের সম্পর্কের চেয়ে প্রপার্টির মূল্য অনেক বেশি। 2 ভাই মিলে চক্রান্ত করে বোনকে মেরে বোনের স্বামীকে ফাঁসানোর জন্য শেষে নন্দকে মেরেছে। নন্দ নিশ্চয়ই ব্যাপারটা জানত। তারপর এই ভদ্র মহিলাকে দিয়ে গত রাতের গল্পটা সাজিয়েছে। মেয়েরা জন্ম অভিনেত্রী, সোজা ব্যাপার। কর্নেল অট্টহাসি হাসলেন। সোজা ব্যাপার আর রইল না ডার্লিং, রহস্য আরো জটিল হলো। কাঠের সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছিল, তাই চুপ করে গেলাম। শান্তিদেব এলেন এবার। শান্তিদেব বললেন, ফার্মে গিয়েছিলাম। আজকাল চোরের বড় উপদ্রব। এক জাতের হাই ইল্ডিং ভ্যারাইটির ধান বেমরশুমে ফলে। কাঁটাতারের বেড়া কেটে চোর ঢুকেছিল পরশু রাতে। বলছি বটে চোর, ব্যাপারটা ঈর্ষাজনিত শত্রুতা। যাই হোক, কোনো অসুবিধে হচ্ছে না তো আপনাদের? কর্নেল বললেন, একটুও না। আপনার স্ত্রী আমার ফ্যান, জানেন কি? জানি মানে? শান্তিদেব হাসলেন। বড়দা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে শুনে
রমাই আমাকে আপনার কথা সাজেস্ট করলো। সমস্ত ব্যাপারটা মিস্টেরিয়াস। আই মিন শিল চুরি এবং বাবার অদ্ভুত পাগলামি। তো দুজনে কনসাল্ট করে বর্দা রওনা হওয়ার আগেই আমি ডক্টর ঘোষকে ট্রাঙ্ক কল করে অনুরোধ করলাম বর্দা গেলে উনি যেন তাকে আপনার কাছে পাঠিয়ে দেন। ফোন গাইডে নিশ্চয়ই আপনার ঠিকানা পাওয়া যাবে, সে কথাও বললাম। আই সি। আগে হ্যাঁ, তবে দেখুন তারপর মিস্ট্রিটা সাংঘাতিক জটিল হয়েও গেল। আপনি আসছেন, এদিকে নন্দ মার্ডার হয়ে গেল। রমা ইজ ইন্টেলিজেন্ট। মেয়েদের যে সত্যি অন্য একরকম ইনটিউশন আছে, আই বিলিভ ইট। আপনার স্ত্রীর বিশ্বাস তার ননদকেও কেউ একইভাবে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছিল। শান্তিদেব গোফ চুলকে একটু দ্বিধার সঙ্গে বললেন, এখন আমাদেরও তাই মনে হচ্ছে। কমলেশকে সন্দেহ করা ছাড়া কোনো উপায় থাকছে না। আরও বড় কথা, কমলেশকে লোকাল পলিটিক্যাল পার্টির এক মাতব্বর মানিক চ্যাটার্জি ডিফেন্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। কাজেই বোঝা যাচ্ছে কমলেশের পিছনে দলবল আছে। বডি গাছে ঝোলানোর মতো লোকের অভাব থাকছে না তাহলে। বলুন পয়েন্টটা কারেক্ট কি না? কর্নেল আসতে বললেন। দ্যাটস পসিবল। শান্তিদেব জোর দিয়ে বললেন, রিলায়েবল সোর্সে জেনেছি বাবা পারু এবং কমলেশের নামে এই বাড়ি সমস্ত অস্থাবর সম্পত্তি সহ উইল করে রেখেছেন। শর্ত হলো বাড়িটা মিউজিয়াম হবে এবং একাংশে ওরা দুজনে বসবাস করতে পারবে। কমলেশ হবে মিউজিয়ামের কিউরেটর ইত্যাদি। এদিকে মানিক চ্যাটার্জিরাও এটা চাইছিল অনেক দিন থেকে। বাবাকে ওরাই তাতিয়েছে বরাবর। সো কমলেশের মোটিভ ইজ ক্লিয়ার। আপনার স্ত্রীর মতে সুইসাইডাল নোটের লেখা আপনার বোনের নয়। শান্তিদেব নড়ে বসলেন। হ্যাঁ, রমা আমাকে বলেছিল কথাটা, আমি পাত্তা দিইনি। কারণ পারু হিস্টেরিক টাইপ মেয়ে। ওর বিয়েটা বাবা জোর করে দিয়েছিলেন বলা যায়। বর্দা তো থিয়েটার পাগল মানুষ, ইন্টারফেয়ার করেনি। আমি তখন দুর্গাপুরে। এনিওয়ে সুইসাইড করার আগে হাতের লেখা অন্তত পারুর মতো মেয়ের পক্ষে একটু অন্যরকম হতেই পারে। তাড়াহুড়ো করে লেখা আঁকা বাঁকা হরফ। আমি বললাম, মর্গের ডাক্তারের কোনো সন্দেহ হয়নি? এটা অবাক লাগছে। শান্তিদেব একটু চুপ করে থেকে বললেন, মফস্বলের মর্গের অবস্থা আপনি জানেন না। ডোমই বডি কাটাছেঁড়া করে। ডাক্তার দায়সারাভাবে দাঁড়িয়ে থাকেন সুইসাইড না সুইসাইড। তো নতুন ডাক্তার ভদ্রলোক ইয়াং ম্যান, ভেরি পার্টিকুলার সব ব্যাপারে। আলাপ করে মনে হলো ডাক্তারিটা চাকরি হিসেবে নেননি এবং প্রফেশনের ব্যাপারে হি ইজ অ্যাম্বিশাস। কর্নেল বললেন, আপনার দাদা বলছিলেন বাবা পাগল হয়ে গেলে আপনারা নাকি ভেসে যাবেন। হোয়াটস দ্যাট? শান্তিদেব গম্ভীর হয়ে বললেন, দাদা বলেছে আপনাকে? হ্যাঁ। শান্তিদেবকে বিস্মিত দেখাচ্ছিল। বললেন, কেন এ কথা দাদা বলেছে বুঝতে পারছি না। ঠাকুরদা অত সব ধানি জমি আমাদের 3 ভাই বোনকে দিয়ে গেছেন। রন্তুদা সম্ভবত আমেরিকায় থেকে যাবে। পারু বেঁচে নেই। কাজেই সব জমি দাদা আর আমার হাফ হাফ শেয়ার। ভেসে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি বললাম, তাহলে হয়তো এই বাড়ির ব্যাপারে এই কথাটা বলেছেন আপনার দাদা। শান্তিদেব আমার দিকে তাকালেন। বাবার উইলের ব্যাপারটা নিয়ে দাদার সঙ্গে আলোচনা করেছিলাম। বাবা পাগল হয়ে গেলে তো উইলের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অপোজিশন দাঁড় করানো সহজ হবে। শান্তিদেব মাথা দোলালেন। থিয়েটারের নেশা দাদার মাথাটা খেয়েছে। কি বলতে কি বলেন জানেন, আমাদের বংশটাই বাতিগ্রস্ত। কেউ ছিলেন গাছ পাগলা, কেউ ধর্মপাগল, কেউ সর্বশান্ত হয়ে সমাজসেবী। এদিকে বাবা আর্কোলজি পাগল, দাদা থিয়েটার পাগল, আর আমি হলাম চাষ পাগল। শান্তিদেব হেসে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছিল। দুলালবাবু আর একবার কফি নিয়ে এলেন। শান্তিদেব বললেন, তুমি এখনো ফার্মে যাওনি? দুলালবাবু বললেন, যাচ্ছিলাম। বৌদি বললেন স্যারদের কফি দিয়ে যেতে। শিগগির চলে যাও, দেরি করো না।
রমা আমাকে বললেই পারত। দুলালবাবু চলে গেলেন। কর্নেল বললেন, আপনি গত রাতে ফার্মে ছিলেন? হ্যাঁ, নিজে না থাকলে চলে না। আজকাল কাউকে বিশ্বাস করা কঠিন। আজ রাত্রেও থাকার কথা ছিল, রমা নিষেধ করল। আপনারা এসেছেন। দাদা এইমাত্র থিয়েটার ক্লাবে চলে গেল। বড্ড ইরেসপন্সিবল টাইপ। আপনার বাবা এখন কি করছেন? দরজা বন্ধ আছে দেখে এলাম। বাবার যা কাজ, মিউজিয়ামের জিনিসপত্র নাড়াঘাটা, কিংবা একটা ভাঙাচোরা পুতুল হাতে নিয়ে তাকিয়ে থাকা, আর বিড়বিড় করে প্রলাপ বকা। কমলেশবাবুকে খুঁজছেন না? খোঁজেননি আজ? খুঁজছিলেন নাকি? রমা বলেছে কলকাতা গেছে। বাবার সঙ্গে এখন দেখা করবেন? কোনো অসুবিধে না হলে? রমা ক্যান ম্যানেজ ইট। কফি খেয়ে নিন, রমাকে বলছি। শান্তিদেব চলে গেলেন। কফি খেতে ইচ্ছে করছিল না। আসলে এ কফি কর্নেলের বাড়ির পার্কোলেটারে তৈরি নির্ভেজাল কফি নয়, বাজার চলতি গুঁড়ো কফি। কিন্তু কর্নেলের কাছে কফি নামটাই যথেষ্ট। তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে বললেন, খাসা। বাইরের দিকে তাকিয়ে বললাম, তার চেয়ে খাসা জিনিস আপনার মাদার নেচার ঝুলিয়ে দিয়েছে আকাশে। একেবারে ঢাকাই পরোটা। ডার্লিং, নদীর শিওরে চাঁদ প্রকৃতির এক অলৌকিক উপহার। ঢাকাই পরোটা নিছক লৌকিক জিনিস, খেতেও আহামরি নয়। কর্নেল কফির জাগ হাতে ব্যালকনিতে গেলেন। আমিও গেলাম। গিয়েই চোখ পড়ল বাগানের গাঢ় ছায়ার ভেতর টর্চের আলো। টর্চটা যেন সাবধানী। নিচে কয়েকবার কয়েকটি ছোট্ট আলোর বৃত্ত গড়ে নিভে গেল। বললাম, ওখানে কে কি করছে এখন? কর্নেল কোনো জবাব দিলেন না। শান্তিদেব বাবু নাকি? কর্নেল তবুও চুপ করে রইলেন। একটু বিরক্ত হয়ে বললাম, ব্যাপারটা মিস্টেরিয়াস কিন্তু। কি আশ্চর্য, ওই ভুতুড়ে জঙ্গলে আলো দেখে আপনার কিছু মনে হচ্ছে না? কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, যতদূর জানি ভূতেরা টর্চ ব্যবহার করে না। আহা, আমি তা বলছি না। এবার নিচে বাঁদিকে পোর্টিকোর তলা থেকে জোরালো টর্চের আলো দেখা গেল। বাড়ির বাইরে কোনো আলোর ব্যবস্থা নেই। ঘাসে ভরা লনের ওপর জ্যোৎস্নায় এতক্ষণে একটা মূর্তি বেরিয়ে এলো। আলো ফেলতে ফেলতে সে জঙ্গলে বাগানের দিকে দ্রুত হেঁটে যাচ্ছিল। লোকটাকে চিনতে পারলাম, শান্তিদেব। একটা নাটকীয় ঘটনা ঘটতে চলেছে ভেবে বললাম, কর্নেল, আমাদের যাওয়া উচিত। শান্তিদেববাবু বিপদে পড়তে পারেন। নিশ্চয়ই কোনো আউটসাইডারকে তাড়া করতে গেলেন উনি। কর্নেল ঘরে গেলেন। কফির পাত্র রেখে চুরুট ধরিয়ে চেয়ারে গ্যাট হয়ে বসলেন, মুখে নির্বিকার ভাব। ঘরে ঢুকে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর দেখি বৃদ্ধ রহস্যভেদী দাড়িতে হাত বুলোচ্ছেন, চোখ দুটো বন্ধ। এমন অবস্থায় কি আর করা যাবে? হতাশভাবে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে দরজায় রমাকে দেখা গেল। আশ্চর্য ব্যাপার, ভদ্রমহিলা এমন নিঃশব্দে চলাফেরা করতে পারেন। পুরনো কাঠের সিঁড়িকেও ওর পা চুপ করিয়ে রাখে কি কৌশলে। তারপর ওর পায়ের দিকে চোখ পড়ল। খালি পায়ে হাঁটেন দেখছি, তাই এমন নিঃশব্দ চলাফেরা। রমা আসতে বললেন, বাবা মশাইয়ের অদ্ভুত ব্যাপার, কখন বেরিয়ে বাগানে ঢুকেছিলেন লক্ষ্য করিনি। টিঙ্কুর বাবা ধরে নিয়ে এলো। কর্নেল তাকালেন। আপনি কথা বলবেন বলেছেন, আসুন, একটু স্বাভাবিক মনে হচ্ছে এখন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমার কি পরিচয় দিয়েছেন ওকে? রমা একটু আড়ষ্ট হেসে বললেন, আমি বললাম আর্কিওলজিস্ট। বাহ। কাগজে আপনার আবিষ্কারের খবর পড়ে আলাপ করতে এসেছেন। শুনে বাবা মশাই বললেন, আর্কিওলজি ব্যাপারটাই গোড়ার দিকে মিলিটারি অফিসারদের একচেটিয়া ছিল। ওরাই সাইট এক্সকাভেশন, ফিল্ড রিসার্চ করতেন। ওকে নিয়ে এসো। সিঁড়িতে নামতে নামতে বললাম, বাগানে উনি কি করতে গিয়েছিলেন? হঠাৎ নাকি ওর ভয় হয়েছিল, পারুর মতো কমলেশও সুইসাইড করেছে, তাই ওকে দেখতে পাচ্ছেন না। আমরা নাকি বানিয়ে বলেছি কলকাতা গেছে। টিঙ্কুর বাবা জোর করে নিয়ে এলো বাগান থেকে। আসছিলেন না, তখন আপনার আসার কথা বলেছেন।
অমনি উনি ইন্টারেস্টেড হয়ে উঠেছেন। নিচের ঘরে নেমে কর্নেল হঠাৎ বললেন, তোমার ভাসুর মশাইয়ের হাতে সবসময় ছুরি থাকে কেন জানো? রমা যেন একটু চমকে উঠলেন। জানি না, তবে প্রায় মাসখানেক থেকে দেখছি ছড়িটা খাবার টেবিলেও সঙ্গে থাকে। হল ঘরে গিয়ে রমা অন্যমনস্কভাবে বললেন, এ বাড়ির যা অবস্থা, প্রায় সাপ বেরোয়। নন্দ একটা কেউটে মেরেছিল বর্ষার সময়, হয়তো সাপের ভয়েই উনি ছড়ি হাতের কাছে রাখেন। মানুষটা একটু ভীতুও। হল ঘরের ভেতরে একটা দরজা দিয়ে রমা আমাদের যেখানে নিয়ে এলেন সেখানে দোতলায় ওঠার সিঁড়ি, পাশে সংকীর্ণ করিডোর। ডান দিকের দরজায় পর্দা ঝুলছে, ভেতরে উজ্জ্বল আলো। রমা পর্দা ফাঁক করে বললেন, বাবা মশাই, কর্নেল সাহেব এসেছেন। রুগ্ন এবং ফ্যাঁস ফ্যাঁসে গলায় সাড়া এলো, স্বাগতম, সুস্বাগতম। কর্নেল আগে ঢুকলেন, তার পেছনে আমি। ঘরটা বিশাল। প্রথমেই চোখে পড়ল এলোমেলো পাথর, আবর্জনার ডাই। দেওয়াল ঘেঁষে দাঁড় করানো সারিবন্দি আলমারিতে জরাজীর্ণ বই ঠাসা। আলমারিগুলোর মাথায় পাথর আর পোড়া মাটির ভাঙাচোরা অসংখ্য মূর্তি, বিবর্ণ তৈজসপত্র। এক কোণায় প্রকাণ্ড একটা সেকেলে খাট। খাটের পাশে একটা টেবিলের ওপর হাতখানেক উঁচুতে আলাদা একটা জ্বলন্ত শেড ল্যাম্প ঝুলছে। টেবিল জুড়ে ভাঙাচোরা খেলনাপাতির মতো জিনিস, চশমার খাপ, এক গাদা কলম, হোমিওপ্যাথির বাক্সর মতো একটা বাক্স পর্যন্ত। খাটে পা ঝুলিয়ে বসে আছেন অবিকল সোমদেববাবুর বৃদ্ধ এক প্রতিমূর্তি। সন্ন্যাসীদের মতো লম্বা চুল, পেল্লায় গোফ, সবই সাদা। খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে আছে মুখে। এক হাতে একটা আতস কাজ, অন্য হাতে একটা কালচে চাকতি। মনে মনে ভাবলাম, এ যে দেখছি কর্নেলেরই দোসর। কর্নেল করজোড়ে নমস্কার করে কাছে গেলে জয়দেববাবু উঠে দাঁড়িয়ে ওর দুটো হাত চেপে ধরলেন। কর্নেলের মতোই মাথায় উঁচু, কিন্তু শীর্ণ আর একটু কুঁজো। বললেন, আমার এই মিউজিয়ামে বিশ্বের বড় বড় পণ্ডিতের পায়ের ধুলো পড়েছে। রন্তু, আমার মধ্যম পুত্র, আমেরিকায় থাকে, তার কাছে খোঁজ পেয়ে সব চলে আসেন। এই তো এক জার্মান সাহেব। মাথা চুল আঁকড়ে ধরে নামটা স্মরণের চেষ্টা করলেন। কর্নেল বললেন, গ্যান্সলার? গ্যান্সলার চেনেন আপনি? রমা বললেন, বাবা মশাই, এদের বসতে বলুন। জয়দেব বললেন, আপনি কি যেন? কর্নেল বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। এর নাম জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। হাসলেন জয়দেব, দাঁতগুলো বাঁধানো মনে হলো। আমরা টেবিলের পাশে রাখা দুটো গদিয়াটা চেয়ারে বসলে ফের বললেন, ওরা সব বিরক্ত হয়। আমি বলি, মধু থাকলে মৌমাছি আসবেই। পাল সাম্রাজ্যের স্মৃতিপিণ্ড স্বচক্ষে দর্শন করুন। বাট আই হ্যাভ ডিসকভার্ড মোর দ্যান দ্যাট। বলে লম্বা হাত ছড়িয়ে পাথুরে আবর্জনার দিকটা দেখালেন জয়দেব। কর্নেল বললেন, খরষ্টলিপি শিল? ইয়েস, আরও দেখাচ্ছি। জয়দেব এগিয়ে আলমারির পাশে রাখা একটা কালো কলসি নিয়ে এলো। পালপুকুর খোঁড়ার সময় এটা পেয়ে গেছে। এই দেখুন, খরষ্টিতে লেখা আছে। বলে চোখে চশমা পরলেন। আমি পাঠোদ্ধার করেছি। ব্যাপয় কোষা, তার মানে সেচের পাত্র। ওটা মুছে গেছে, ওটা বোঝাই যায়। চলতি কথায় কোষাকুষি বলি আমরা। আমি না বলে পারলাম না। সেকালের লোকে কি জলের গ্লাসেও জলের গ্লাস লিখত? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান আর্ট। কর্নেল কি যেন ভাবছিলেন। আমি বললাম, এটা কত বছরের পুরনো? জয়দেব বললেন, প্রায় 2000 বছরের। খরষ্টলিপির যুগ, মাইন্ড দ্যাট। পুকুরের তলায় পাওয়া গেছে? হ্যাঁ। জয়দেব সস্নেহে
পাত্রটার গায়ে হাত বোলাতে লাগলেন। এটা মাটির তৈরি? হ্যাঁ। 2000 বছরের মাটির কলসি পুকুরের তলায় এমন আস্ত থেকে গেছে। জয়দেবের চোখ দুটো জ্বলে উঠেছিল। দ্রুত কর্নেল বললেন, এটা সাংবাদিক সম্মেলন নয় জয়ন্ত। তাছাড়া আর্কিওলজির ছাত্রও তুমি ছিলে না। ওই লিপি প্রমাণ দিচ্ছে। এনিওয়ে জয়দেববাবু, আপনি এর আগেও নিশ্চয়ই সাংবাদিকের পাল্লায় পড়েছেন। জয়দেব খিকখিক করে হাসলেন। পড়েছি। আই নো দেম ওয়েল। ইয়েস, আস্ক মি কোশ্চেন্স। আপনার মিউজিয়াম থেকে কষ্টলিপির একটা ব্রোঞ্জ শেল হারিয়েছে শুনলাম। জয়দেব কলসিটা টেবিলে সাবধানে রেখে চোখ থেকে চশমা খুললেন। হঠাৎ তাকে অত্যন্ত দুঃখিত মানুষ মনে হলো। ফিসফিস করে বললেন, নন্দ চোর। তেমনি ফিসফিস করে কথাটা উচ্চারণ করলেন জয়দেব। 1 নম্বর চোর। নন্দ কি এবারের সার্ভেন্ট? পারু, আমার মেয়ে। পারু সব জানে, ওকে ডাকি। জয়দেব ব্যস্তভাবে খাট থেকে উঠে দাঁড়ালে কর্নেল বললেন, আপনি বসুন, আমি আপনার মেয়ের কাছে জেনে নেব ক্ষণ। জয়দেব বসলেন। হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, তাকে পাচ্ছেন কোথায়? শি ইজ ডেড। তাই বুঝি? ডেড, বাট শি স্পিক্স টু মি। এই তো গত রাত্রে। না, আপনি কর্নেল? হ্যাঁ, রিটায়ার্ড। জয়দেবের মুখে সামান্য পাগলামির লক্ষণ ফুটে উঠল। বিড়বিড় করে বললেন, শিলটাতে লেখা ছিল ইয়ন্য দাতব্য। প্রাকৃত ভাষা। সংস্কৃত করলে কথাটা হবে যেন দাতব্য। বাকি লেটারগুলো পড়তে বাকি ছিল। পাল রাজারা বৌদ্ধ। বৌদ্ধরা এই খরষ্ট লিপি ব্যবহার করত। আর্লি প্রাকৃত ওয়াজ পালি। জয়দেববাবু, নন্দ শিল চুরি করবে কেন? ওটা নিয়ে কি করবে সে? জয়দেববাবু একটু চুপ করে থাকার পর স্বাভাবিক হলেন। ফিসফিস করে বললেন, সাহেবকে বেচেছে। সাহেব কি যেন নাম? গ্যান্সলার। গ্যান্সলার বলেছিলেন মিউনিক মিউজিয়াম পাকিস্তান থেকে একটা খরষ্ট শিল কিনেছে 40,000 ডয়েটস মার্কে। স্মাগলিং র্যাকেটের থ্রু দিয়ে কিনেছে। নন্দ আজ কোথায় আছে জানেন? বৌমা বলছিল গত রাতে পালিয়ে গেছে। সমুকে দিয়ে থানায় খবর দিয়েছি। আপনি ঘুম থেকে ওঠেন কখন? 7:30। আগে 6টায় উঠতাম। ইদানিং কেন যেন ঘুম ভাঙে না। আজ সকালে বেরিয়েছিলেন? বেরিয়েছিলাম কিনা জিজ্ঞেস করছেন? না, আর আমার বেরোনোর জো নেই। সব চুরি হয়ে যাবে। আর আমি কাউকে বিশ্বাস করি না, বৌমাকেও না। এই যে আপনারা বসে আছেন, আমি কিন্তু নজর রেখেছি। জয়দেব ফিকফিক করে হাসতে লাগলেন। সারাটা দিন কি করলেন ঘরে বসে? একটা বাঁধানো মস্ত খাতা দেখিয়ে জয়দেব বললেন, মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসের তালিকা করছি। আইটেম নাম্বার, ডেসক্রিপশন, আনুমানিক পিরিয়ড, প্লেস অফ ডিসকভারি অ্যান্ড রিমার্কস। 447 pieces of archaeological objects, -1 ওই ব্রোঞ্জ শিলটা। আপনার এই মিউজিয়ামের উত্তরাধিকারী কাকে ঠিক করেছেন? কমলেশ, আ ব্রিলিয়েন্ট বয়, আমার হাতে গড়া ছাত্র। আপনি জানেন, আমি সারা জীবন শিক্ষকতা করেছি। শুনেছি আপনি স্কুলের হেডমাস্টার ছিলেন। কমলেশবাবু আপনার জামাই, তাও শুনলাম। জয়দেববাবু ফিসফিস করে বললেন, আমার মেয়ে জামাইয়ের নামে মিউজিয়াম শুদ্ধ গোটা বাড়িটা উইল করে রেখেছি। আপনার মেয়ে তো বেঁচে নেই। আত্মা অমর, শি স্পিক্স টু মি। জয়দেববাবু পাঞ্জাবির একটা আস্তিনের ভেতর বাঁ হাত ঝুঁকিয়ে বাহু চুলকোতে থাকলেন। কর্নেল বললেন,
আপনি কি কোনো ডাক্তারকে দিয়ে নিয়মিত চিকিৎসা করান? জয়দেব বিকৃত সুরে বললেন, ওই যে নাড়ু ডাক্তার আছে, ইঞ্জেকশন দেয় মাসে একটা করে, চুল করছে। অসুখটা কি? পালঘর মাউন্ট এক্সকাভেশন আমি নিজের খরচায় করিয়েছি, জানেন? কি কি করেছি শুনুন। জয়দেব বাঁধানো খাতাটার দিকে হাত বাড়ালেন। কর্নেল ফের বললেন, আপনার অসুখটা কি? এক্সকাভেশন সাইটে সুপারভাইজ করছিলাম, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এনি শর্ট অফ নার্ভাস ব্রেকডাউন? আই অ্যাম দ্য ম্যান অফ স্ট্রং নার্ভ। 75 পেরিয়ে 76-এ পড়েছি, এখনো দৌড়তে পারি। ডাক্তারবাবু কি স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছেন? ড্রয়ার থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দিলেন জয়দেব। নাড়ু গোপাল মিত্তিরের চিত্তির, স্কুলে আমার সহপাঠী ছিল, অঙ্কে আর সায়েন্সে গোল্লা পেত, কি করে যেন ডাক্তার হয়ে গেল। প্রেসক্রিপশন দেখে কর্নেল বললেন, হ্যাঁ, স্টেরয়েড, কিন্তু স্টেরয়েড বিপজ্জনক। জয়দেব হাসলেন। আর নেই না ইঞ্জেকশন, নাড়ু এলেই দরজা আটকে দিই। আপনার বৌমা ট্যাবলেট খাওয়ান রাত্রে? হ্যাঁ, ট্যাবলেটটা ভালো, ইনসমনিয়া সেরে গেছে। ওটা খাবেন, কিন্তু ইঞ্জেকশন আর নেবেন না। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। জয়দেব বললেন, চলে যাচ্ছেন? দেখার মতো জিনিস দেখে যান। আমি আছি, সকালে দেখব ক্ষণ। জয়দেব আমার উদ্দেশ্যে বললেন, কাগজের লোক আপনি? বললাম, আগে হ্যাঁ। আপনি কোন কাগজের? দৈনিক সত্যসেবক পত্রিকা। কি আশ্চর্য, এতক্ষণ বলবেন তো। আপনাদের কাগজই প্রথম আমার আবিষ্কারকে অনার দিয়েছিল। কাটিং দেখাচ্ছি। রমা সম্ভবত বাইরে দাঁড়িয়েছিলেন। ঘরে ঢুকে বললেন, সকালে দেখাবেন, ওরা টায়ার্ড, কলকাতা থেকে একটু আগে এসেছেন। জয়দেব কর্নেলের 2 হাত জড়িয়ে ধরে বললেন, আমার সৌভাগ্য, মেজর। কর্নেল বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। সরি, কর্নেল সাহেবকে ঠিক মতো যত্ন আত্মি করো বৌমা। রাত বিরেতে দরকার হলে পারু আছে, ডাকলেই সারা পাবেন, আত্মা অমর। হলঘরে গিয়ে রমা বললেন, আজ সকাল থেকে বাবা মশাই একেবারে নর্মাল, অন্যদিন কি অবস্থা করেন সামলানো যায় না। কর্নেল বললেন, অদ্ভুত ডাক্তার তো, এই বয়সে ওকে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েছেন। কতগুলো দিয়েছেন এ পর্যন্ত? 3টে। ইঞ্জেকশনের অ্যাম্পুলগুলো দেখেছিলে তুমি? না তো, ডাক্তারবাবু নিয়ে আসেন। অ্যাম্পুলগুলো তো ফেলে দেবার কথা। রমা অবাক হয়ে তাকালো। আমি লক্ষ্য করিনি, হয়তো জানলার বাইরে ছুঁড়ে ফেলেছেন। কর্নেল বললেন, ডাক্তারবাবু শেষ ইঞ্জেকশন কবে দিয়েছেন? মহালয়ার দিন সন্ধেবেলা। আগেও কি সন্ধ্যায় আসতেন ইঞ্জেকশন দিতে? হ্যাঁ, সারাদিন নাকি রোগীর ভিড়, তাই সন্ধ্যায় কল অ্যাটেন্ড করেন। ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না। আপনাদের খাবার ওপরে পাঠাবো, বরং অ্যাটাচ বাত আছে, বেসিন আছে। ঠিক আছে। বলে কর্নেল পা বাড়ালেন। আমরা একটু বেরোচ্ছি এখন, 9:30টার মধ্যে ফিরব। কোদালিয়া আমার চেনা জায়গা। আর শোনো, হল ঘরের দরজা বন্ধ করে দাও। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের খড়ষ্ট লিপিতে রক্তের 2য় পর্ব। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি ফিরব 3য় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।